হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, ভালোর দলে আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তোমাদের মাঝে অপরিচিত অর্ধাঙ্গিনীর ৭ পর্ব নিয়ে হাজির হয়েছি। গল্পটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য। তাই আর দেরি করতে চাই না, চলো সরাসরি গল্পতে যাই। বক্সের ডালা খুলতেই ভেতরে রাখা বস্তুটির দিকে তাকিয়ে হৃদির চোখের পলক যেন স্থির হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য সে রীতিমতো স্তব্ধ। তার মতো একজন পরিণত বয়সের মেয়েকে কিভাবে তিনি এরকম একটা উপহার দিলেন? সে কি ছোট বাচ্চা যে এখন টকিং টম নিয়ে খেলার বয়স আছে? রাগে হৃদির শরীর রিরি করে উঠল। টকিং টম দিয়ে সে কি করবে? ঠিক তখনই তার নজর গেল বক্সের ভেতরে রাখা রঙিন খামে খামে মোড়ানো ছোট্ট একটি চিরকুটের ওপর। কাঁপা কাঁপা হাতে সেটি খুলে দেখল। ছোট ছোট সুন্দর অক্ষরে লেখা, ইউ মিসেস হাফ ব্যাটারি, আর্গুমেন্টিভ গার্ল, আই থিঙ্ক ইট দিস দ্যাট বেস্ট গিফট ফর ইউ। ক্রোধে হৃদির চোয়াল যেন অগ্নিমূর্তি ধারণ করলো। হাতে টকিং টমটি নিয়ে সে সোজা গিয়ে ঢুকলো সৌহার্দ্যর রুমে। সৌহার্দ্য তখন ল্যাপটপে ভীষণ মনোযোগী। হৃদির পায়ের আওয়াজ পেয়ে চোখ তুলে তাকাতেই সে দেখল হৃদি ফেনা তোলা সাপের মতো ফোঁস করছে। বিরক্ত হয়েও সৌহার্দ্য শান্ত গলায় বলল, হোয়াটস দ্য প্রবলেম? নাগিনের মতো এমন আচরণ করছো কেন? হৃদি রাগে ফোঁস করতে করতে বলল, আপনি আমাকে এটা কেন দিয়েছেন, অসভ্য ডাক্তার? সৌহার্দ্য নির্বিকার ভঙ্গিতে ল্যাপটপে চোখ রেখেই বলল, 2 দিনের জন্য তো আম্মুর মেয়ে হয়ে এসেছো, 2 দিন পর চলে যাবে। তখন কার সাথে মুখ চালাবে? ওখানে গিয়ে ওটার সাথে মুখ চালিও, স্টুপিড। এই কথা শুনে হৃদির রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে সে বলল, আপনি জীবনেও ভালো হবেন না, অসভ্য লোক একটা। সৌহার্দ্য এবার চরম বিরক্তি নিয়ে ল্যাপটপ থেকে মুখ তুলল। দাঁতে দাঁত চেপে সে বলল, স্টুপিড, ভালো না লাগলে ওটা বেবিদের জন্য রেখে দাও। বাট নাও আই অ্যাম বিজি, ডোন্ট ডিস্টার্ব মি, গেট আউট। সৌহার্দ্যর কথা শুনে হৃদির মুখটা হাঁ হয়ে গেল। এই মানুষটা কি বলে এসব? বিয়ের সম্পর্কটাকে সে মানে না, অথচ উল্টো বাচ্চাদের খেলনা রেখে দেওয়ার পরামর্শ দিচ্ছে। হৃদি রাগে জ্বলে উঠল। এই অসভ্য লোকের দ্বারা সব কিছুই সম্ভব। হৃদি মনে মনে সৌহার্দ্যকে ইচ্ছামতো গালিগালাজ করতে করতে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। হৃদি চলে যেতেই সৌহার্দ্যর একরাশ বিরক্তি নিয়ে দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, স্টুপিড গার্ল। সকালে অ্যালার্মের মৃদু শব্দে হৃদির ঘুম ভাঙল। শান্ত মনে ফজরের নামাজ শেষ করে সে চলে গেল বাড়ির ছাদে। এ বাড়িতে থাকাকালীন প্রতিদিনের রুটিন হিসেবে এই সময়টুকু তার ভীষণ প্রিয়। বাগানের গাছগুলোতে পরম মমতায় পানি দিতে দিতে হৃদি একসময় ছাদের রেলিং ধরে দাঁড়ালো। আকাশটা আজ মেঘলা। ঘন কালো মেঘের আনাগোনা দেখে মনে হচ্ছে যেন প্রকৃতিও আজ কিছুটা ভরাক্রান্ত। হৃদি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলল। এই মেঘলা আকাশ, এই শীতল বাতাস যেন তার মনের ভেতরে জমে থাকা অস্থিরতাকেই যেন প্রতিফলিত করছে। হৃদি ছাদ থেকে নিচে নেমে রান্নাঘরে গিয়ে আমেনা খালাকে রান্নার প্রস্তুতি নিতে বলল। আজ শুক্রবার। বাড়ির পরিবেশটাই এক অদ্ভুত প্রশান্তি। নামাজের আগ পর্যন্ত বাড়ির পুরুষরা কেউ বাইরে বের হন না, শুধু ব্যতিক্রম সৌহার্দ্য। ওর ব্যস্ত জীবনের কোনো নির্দিষ্ট রুটিন নেই। হসপিটালের জরুরি ওটি কিংবা সিরিয়াস কোনো রোগী, সব মিলিয়ে ওকে মুহূর্তেই ছুটতে হয়। হৃদি ঠিক করলো আজ খিচুড়ি আর গরুর মাংস ভুনা করবে। ঠান্ডা আমেজে ধোঁয়া ওঠা খাবারের ঘ্রাণে পুরো বাড়িটা যেন প্রাণ ফিরে পেল। হৃদি যখন কাজে ব্যস্ত তখন সাথী রান্নাঘরে ঢুকেই বকা দিয়ে বলল, তুই এসব কি করছিস হৃদি? তুই যা তো এখান থেকে, এতদিন পর এসেছিস, তুই কেন কষ্ট করবি? আমি আসি তো, করে নেব। হৃদি আলতো করে হাসল। সাথীর কাঁধে হাত রেখে নরম গলায় বলল, ভাবি, আজকে তুমি বরং একটু ছুটি নাও। আমি না থাকায় একা একা তো অনেক সামলেছ। আজ আমার হাতে না হয় রান্না হোক, তুমি বরং বাচ্চাদের কাছে গিয়ে সময় কাটাও। আমি চলে গেলে তো আবার এসব তোমাকেই করতে হবে।
বলেই অনেকটা জড়াজড়ি করে সে সাথীকে রান্নাঘর থেকে বের করে দিল। হৃদির মুখে চলে যাওয়ার কথাটি শুনে সাথীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেয়েটাকে নিজের বোনের মতো ভালোবাসে সে। সৌহার্দ্যর জেদি স্বভাবের ওপর মাঝে মাঝে সাথীর ভীষণ রাগ হয়, কিন্তু সৌহার্দ্য তো সৌহার্দ্যই। কারোর কথায় সে বিন্দুমাত্র নড়চড় করে না। দীর্ঘ শ্বাস ফেলে সাথী রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সাথী চলে যেতেই রিবা এসে পেছন থেকে হৃদিকে জড়িয়ে ধরল। উচ্ছ্বাসিত হয়ে বলল, কি রান্না করছো ভাবি? গন্ধে তো পুরো বাড়ি ম ম করছে। সত্যি তোমার হাতের রান্না কোনো তুলনা হয় না। হৃদি মিষ্টি হেসে রিবাকে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, এখন তোষামোদ না করে আমাকে একটু সাহায্য করো তো। বলে দুজনে মিলে টেবিল সাজাতে সাজাতে বাড়ির বাকি সবাই নিচে নেমে এলো। সারহান চৌধুরী হৃদির মাথায় পরম মমতায় হাত বুলিয়ে বললেন, বাহ, কতদিন পর আজ মায়ের হাতের রান্না খাবো। ওনার কথাই ওনার কথায় হৃদির মুখে ফুটে উঠল এক চিলতে তৃপ্তির হাসি। আরবান ডাইনিং টেবিলে বসেই খাবারের দিকে তাকিয়ে আহ্লাদিত হয়ে বলল, ওহ হৃদু বনু আমার, আমার সবচেয়ে প্রিয় খাবারটা আজ রান্না করেছিস। অনেক ধন্যবাদ তোকে। বলে হাসি মুখে খেতে বসে গেছে। কিন্তু সবার খাওয়ার মাঝেও হৃদির চোখ বারবার সিঁড়ির পানে ছুটে যাচ্ছে। পুরো টেবিল জুড়ে সবাই, শুধু সৌহার্দ্য এখনো আসেনি। সবার খাওয়া শেষ হতেই হৃদি একটি প্লেটে গরম খিচুড়ি আর মাংস নিয়ে সৌহার্দ্য রুমের দিকে পা বাড়ালো। সৌহার্দ্য সাধারণত অতিরিক্ত মশলাযুক্ত খাবার খুব একটা খায় না, তবুও এতদিন পর নিজের হাতে রান্না করেছে। এই ভেবে হৃদির মনে এক অদ্ভুত আশা দানা বাঁধল, হয়তো খাবে। দরজা ঠেলে হৃদি ভেতরে প্রবেশ করতেই থমকে গেল। এক মুহূর্তের জন্য যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। ঘরের ভেতরে তখন এক অদ্ভুত দৃশ্য। সৌহার্দ্য উন্মুক্ত গাত্রে, পরনে কেবল কোমরে জড়ানো একটি টাওয়াল, আয়নার সামনে দাঁড়িয়ে পরম নিস্পৃহতায় বডি স্প্রে করছে। পুরুষালী সেই তপ্ত দেহভঙ্গিমা দেখে হৃদি লজ্জায় টকটকে লাল হয়ে গেল। তড়িঘড়ি করে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে এক হাত দিয়ে চোখ ঢেকে ফিসফিস করে বলল, অসভ্য লোক, গায়ে কিছু জড়ান তাড়াতাড়ি। হৃদির কণ্ঠস্বর কানে যেতেই সৌহার্দ্য স্থির হয়ে ঘাড় ঘুরিয়ে হৃদিকে ওভাবে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখে কপালের বিরক্তিকর ভাঁজ ফেলল সে। আলমারি থেকে দ্রুত শার্ট বের করে গায়ে জড়াতে জড়াতে শীতল গলায় বলল, কি চাই এখানে? হৃদি নিজেকে সামলে নিয়ে একটু ঘুরে দাঁড়ালো, কিন্তু চোখ তুলল না। আমতা আমতা করে বলল, আপনার জন্য খাবার নিয়ে এসেছিলাম, নিচে নামেননি তো তাই। সৌহার্দ্য তখন হাতে ঘড়ি পড়তে ব্যস্ত। হৃদির দিকে না তাকিয়েই সে সোফার দিকে এগিয়ে গিয়ে বসল। খাবারের প্লেটটির দিকে এক পলক তাকিয়ে বিরক্তিকর সুরে বলল, আমি এসব খাই না, তুমি জানো না। হৃদি মনে মনে দমে গেল। কিছু না বলে প্লেট নিয়ে ফিরে যেতে উদ্যত হলেই ঠিক তখনই সৌহার্দ্য গম্ভীর স্বরে বলল, নিয়ে এসো। কথাটা কানে যেতেই হৃদির হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে সে এক অদ্ভুত আনন্দের জোয়ার অনুভব করল। তাকে পাত্তাই দেয় না, তিনি অন্তত তার হাতের খাবারটা গ্রহণ করছেন। হৃদি ধীরে পায়ে এগিয়ে গিয়ে সৌহার্দ্যের সামনের টেবিলের ওপর প্লেটটি রাখতে সৌহার্দ্য সোফায় হেলান দিয়ে বসে ভ্রু কুঁচকে বলল, এগুলো খাওয়ার জন্য আমি এখন হাত নষ্ট করতে পারবো না। খাওয়াতে ইচ্ছে হলে তুমি খাইয়ে দাও। বলে সে নাক মুখ কুঁচকে নিল, যেন এটা তার কাছে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর কোনো কিছু। হৃদি মনে মনে একটা ভেংচি কাটল। অসভ্য লোক, সুন্দর করে বললেই তো হয়, শুধু নাটক। ওর এই চাপা বিরক্তি আর দিদার মাঝেই সৌহার্দ্যর গমগমে স্বর ভেসে এলো, কি হলো, খাওয়াবে নাকি উঠে যাব? লেট হচ্ছে আমার, বের হতে হবে। হৃদির হার্টবিট যেন মুহূর্তেই বেড়ে গেল। কাঁপা কাঁপা পায়ে গিয়ে বসল সৌহার্দ্যের পাশে। এই মানুষটার সান্নিধ্যে আসলেই কেন যে হৃদির অনুভূতিগুলো ডানা মেলে উঠতে শুরু করে, তা সে নিজেও জানে না। প্রচণ্ড জড়তা আর কাঁপতে থাকা হাত নিয়ে সে এক লোকমা খিচুড়ি সৌহার্দ্যের মুখে তুলে ধরতেই হৃদির এমন জড়তা দেখে সৌহার্দ্য হঠাৎ নিজের ডান হাতটা বাড়িয়ে হৃদির কাঁপতে থাকা হাতটা আলতো করে টেনে নিল। সৌহার্দ্যর এমন হঠাৎ স্পর্শে
হৃদির পুরো শরীরে এক অদ্ভুত ঝংকার দিয়ে উঠল, কিন্তু সৌহার্দ্য সেদিকে পাত্তাই না দিয়ে তার হাতের সাহায্যেই হৃদির বাড়ানো লোকমাটুকু মুখে পুরে নিল। তাতে যেন হৃদির লজ্জা আর আড়ষ্ঠতায় আরও কয়েক গুণ বেড়ে গেল। কোনো রকমে বাকি খাবারটুকু খাইয়ে দিয়ে হৃদি যখন ঘর থেকে বের হতে যাবে, তখন আবার কিছু একটা ভেবে পেছন ফিরে মিনমিনে গলায় প্রশ্ন করে বলল, কোথাও যাচ্ছেন? সৌহার্দ্য টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে খুব স্বাভাবিক বাধ্য ছেলের মতো শান্ত গলায় উত্তর দিয়ে বলল, হুম, একটু বের হব। হৃদি আমতা আমতা স্বরে ইতস্ত বোধ করেই বলল, বিকেলের আগে বাড়ি আসবেন না? সৌহার্দ্য ভ্রু কুঁচকে হৃদির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ওর প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে গম্ভীর স্বরে বলল, কিছু বলবে? হৃদি আমতা আমতা করে বলল, না মানে, আমি বিকেলে চলে যাব তো। কথাটা বলে সে পলকহীন দৃষ্টিতে সৌহার্দ্যের মুখের দিকে তাকিয়ে রইল, কাঙ্ক্ষিত কোনো উত্তরের আশায়। সৌহার্দ্য কিছুক্ষণ স্থির দৃষ্টিতে হৃদির চোখের দিকে তাকিয়ে রইল। তারপর খুব শান্ত আর স্বাভাবিক স্বরে শুধু বলল, ওকে। সৌহার্দ্যর মুখ থেকে উচ্চারিত এই ছোট্ট শব্দটা যেন হৃদির বুকের ভেতরটা চিরে দিল। হৃদির অবচেতন মন তীব্রভাবে চেয়েছিল সৌহার্দ্য অন্তত একবার বলুক, তুমি যেও না। তাহলে হয়তো আজ হৃদি তার সব অভিমান আর জেদ ভুলে থেকে যেত। শুধু একটা কথার অপেক্ষায় সে এতক্ষণ ইনিয়ে বিনিয়ে নিজের চলে যাওয়ার কথা বলছিল, যেন একবার সৌহার্দ্যর মুখ থেকে বের হয়, থেকে যাও। কিন্তু এই কঠিন হৃদয়হীন পুরুষ কিভাবে একটা ছোট্ট শব্দে বুঝিয়ে দিল সে চলে গেলে তার কোনো সমস্যা নেই। রাগে অভিমানে বুকটা ফেটে যাচ্ছে। কেন সে এমন একটা পুরুষকে ভালোবাসলো যার কাছে সে মূল্যহীন? হৃদি একটা দীর্ঘ শ্বাস ফেলে টলমল চোখে একরাশ অভিমান বুকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। হৃদি ঘর থেকে বেরিয়ে যেতেই সৌহার্দ্যের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। রাগে ও ক্ষোভে সে নিজের পরনের শার্টটা খুলে দূরে ছুঁড়ে ফেলল। টেবিলের ওপর থাকা পানির গ্লাসটি সজোরে দেয়ালে আছড়ে ভেঙে চুরমার করে দিল সে। বিছানায় বসে দুহাত নিজের চুলগুলো খামচে ধরল সৌহার্দ্য, যেন নিজের ভেতরকার এই অস্বাভাবিক তীব্র অস্থিরতাকে কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। চোখ দুটো আগুনের মতো রক্তে লাল হয়ে আছে, যেন এখনই ফেটে রক্ত বের হবে। ইচ্ছে হচ্ছে সব ভেঙে গুঁড়িয়ে দিতে। হঠাৎ সৌহার্দ্য উঠে দাঁড়ালো, কাবার্ড থেকে শার্ট প্যান্ট বের করে গায়ে জড়িয়ে নিজের অস্থিরতাকে প্রাধান্য না দিয়ে হাওয়ার বেগে বের হয়ে গেল। দুপুর 1টা বাজে। বাড়ির পুরুষরা সবাই মসজিদে জুমার নামাজে। হৃদি দুপুরে রান্নার পাট চুকিয়ে গোসলের প্রস্তুতি নিতে গিয়ে পড়ল আরেক বিপাকে। আলমারি খুলে দেখল তার পরার মতো কোনো জামা অবশিষ্ট নেই। চলে যাওয়ার সময় সে রাফ ইউজ করার সব জামা নিয়ে গিয়েছিল। যেগুলো বাকি আছে সেগুলো কোনোভাবেই ঘরোয়া পরিবেশে পরার মতো নয়। হঠাৎ তার নজর পড়ল রায়েদা শেখের দেওয়া সেই দামি জামদানি শাড়িটার ওপর। অন্যগুলোর তুলনায় এটি কিছুটা মানানসই মনে হলো। শাড়িটি নিয়ে বাথরুমে ঢুকে সে পড়ল আরেক বিপাকে। বাথরুমের কল দিয়ে এক ফোঁটাও পানিও পড়ছে না, কলটা নষ্ট। উপায়ন্তর না দেখে হৃদি ঠিক করলো সৌহার্দ্যর রুমে গিয়ে সে গোসলটা সেরে নেবে। সৌহার্দ্য এখনো বাসায় নেই, যেহেতু বের হবে বলেছে। এখন বাড়ি ফেরার সম্ভাবনা নেই, তাই নিশ্চিন্তে কাজটা করা যাবে ভেবে সৌহার্দ্যর রুমের সাথে থাকা ওয়াশরুমে ঢুকে পড়ল। গোসল শেষে ভেজা চুলে যখন হৃদি বের হয়ে এলো, তখন শরীর জুড়ে এক শীতল সতেজতা। পরনে অগোছালো শাড়িটা ঠিক করে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার তোয়ালেটা খুলে চুলগুলো ঝাড়তে ঝাড়তে সে ঘাড় ফিরিয়ে পেছনে তাকাতেই থমকে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছিল হৃদি। হঠাৎ ঘাড় ফিরতেই তার বুকের ভেতরটা এক ঝটকায় থমকে গেল। হৃৎপিণ্ড যেন গলার কাছে আটকে এসে আছড়ে পড়ছে। দরজার ফ্রেম ঘেঁষে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। পরনের সাদা শার্টের বোতাম অগোছালো, আর চোখ দুটো এমন এক মাতাল আচ্ছন্নতা যা হৃদির চেনা সৌহার্দ্যর সাথে একেবারেই মেলে না। সে যে এই অসময়ে বিনা নোটিশে বাড়ি ফিরে আসবে হৃদি তা দুঃস্বপ্নেও ভাবেনি। সৌহার্দ্য স্থির তীক্ষ্ণ দৃষ্টি হৃদির অগোছালো শাড়ি আর চুইয়ে পড়া ভেজা চুলের ওপর এসে আটকে গেল। ঘরের বাতাস যেন ভারী হয়ে এলো।
নিঃশ্বাস নেওয়াই দায়। হৃদি লজ্জায় আর তীব্র এক অজানিত আতঙ্কে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হাত থেকে তোয়ালেটে কখন খসে পড়ে গেল টেরই পেল না। সৌহার্দ্য টলমল পায়ে হৃদির দিকে এগিয়ে এলো, যেন কোনো এক অদৃশ্য মায়ায় সে আসন্ন। হৃদির একেবারে গায়ে গা ঘেঁষে থামল সে। দুজনার মাঝে এখন বাতাসের সরু জায়গাটুকুও অবশিষ্ট নেই। তবে সেই অস্বাভাবিক ঘোর লাগা দৃষ্টির সামনে হৃদির শরীর থরথর করে কাঁপছে। ভয়ে দম বন্ধ হয়ে আসছে হৃদির। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুঝি এখনই বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। হৃদি এক পা পিছিয়ে যেতেই সৌহার্দ্য বিদ্যুৎ গতিতে তার কোমরে হাত জড়িয়ে কাছে টেনে নিল। সৌহার্দ্যর উত্তাপ নিঃশ্বাস যখন হৃদির ভেজা চুলের ভাঁজে মিশিয়ে যাওয়ার উপক্রম, ঠিক সেই মুহূর্তে তার পকেটের ফোনটা আর্তনাদ করে বেজে উঠল। বিরক্তিতে সৌহার্দ্যের মুখমণ্ডল কুঁচকে গেল। সে হৃদিকে ছেড়ে দিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে সুজনের নামটা ভেসে উঠতেই তার বিরক্তি যেন কয়েক গুণ বেড়ে গেল। স্ক্রিনে কিছু একটা টাইপ করে সে ফোনটা বিছানার ওপর অবজ্ঞায় ছুঁড়ে মারল। আর তার দৃষ্টি আবার গিয়ে পড়ল হৃদির ওপর। সৌহার্দ্যর বাঁধন থেকে মুক্তি পেয়ে হৃদি যেন প্রাণ ফিরে পেল। এতক্ষণ তার নিঃশ্বাস প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। হৃৎপিণ্ডের সেই প্রচণ্ড ধুকপুকানি এখনো কমেনি। সারা শরীর কাঁপছে থরথর করে। কোনো মতে কাপা হাতে মেঝে থেকে তোয়ালেটা কুড়িয়ে সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই ভেসে এলো সৌহার্দ্যের গমগমে কণ্ঠস্বর। "কি পড়েছ ওটা? খুলে ফেলো, ভীষণ রকমের বাজে লাগছে।" সৌহার্দ্যের নির্লজ্জ ভঙ্গি কানে আসতেই হৃদির মনে পড়ল সকালের কথা। ক্ষোভ আর অভিমানে হৃদির কণ্ঠস্বর কেঁপে উঠল। তিরতিরে মেজাজে বলল, "আপনাকে দেখতে হবে না, আপনার জন্য আমি পড়িনি, অসভ্য লোক।" সৌহার্দ্য শিকারী বাঘের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদিকে আপাদমস্তক নিরীক্ষণ করল। ঠোঁটের কোণে এক কুটিল হাসি ফুটিয়ে সে এগিয়ে এসে বলল, "তাই বুঝি? তাহলে আমার রুমে এসে এমন অগোছালো শাড়িতে উন্মুক্ত পেট দেখিয়ে আমাকে সিডিউস করার মানে কি?" নিজের দিকে তাকাতেই হৃদি শিউরে উঠল। শাড়িটা বেশ খানিকটা সরে গিয়ে পেটের খানিকটা অংশ বেরিয়ে আসে। লজ্জায় হৃদির মুখটা মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করল। দ্রুত শাড়িটা টেনে নিজেকে ঢেকে নিয়ে রাগে চেঁচিয়ে বলল, "অসভ্য, লুচ্চা! ডাক্তার, আপনার নজর এত নোংরা! ছি!" সৌহার্দ্য এক পা এগিয়ে এসে বাঁকা চোখে তাকালো। "তাই নাকি? তুমি সিডিউস করলে দোষ নেই, আর আমি তাকালেই যত দোষ?" হৃদি দাঁতে দাঁত চেপে জ্বলন্ত চোখে তাকালো। "আমার আর খেয়ে কাজ নেই যে তোমার মতো একটা খাটাস মানুষকে সিডিউস করব? লোকের অভাব?" কথাটা শেষ হওয়ার আগেই সৌহার্দ্য ক্ষিপ্ত বাঘের মতো হৃদির ওপর ঝাঁপিয়ে পড়ল। শক্ত হাতে হৃদির চোয়াল চেপে ধরে সে তার রক্তবর্ণ চোখ জোড়া দিয়ে হৃদির চোখের ওপর স্থির করল। হিসিয়ে বলল, "চাপার জোর বেড়ে গেছে না? তুই কি ভাবছিস সৌহার্দ্য চৌধুরী তোকে বলার অধিকার দিছে তাই বলে যা খুশি বের করতে পারবি? আচ্ছা, জ্যান্ত পুঁতে দেব, যা খুশি বল। ওই মুখ থেকে অন্য কোনো পুরুষের নাম যেন উচ্চারণ না হয়। যা আমার চোখের সামনে থেকে।" এক ঝটকায় হৃদিকে ছেড়ে দিয়ে সে গর্জে উঠল, "চোখের সামনে থেকে দূর হ!" সৌহার্দ্যর লোহার মতো শক্ত থাবায় হৃদির মুখটা ব্যথায় টনটন করছে। শ্যামলা ত্বকে যেন নীল ছাপ বসে গেছে। কিন্তু ব্যথার চেয়েও বেশি আঘাত লেগেছে তার আত্মসম্মানে। কান্নায় রুদ্ধ কণ্ঠে হৃদি ফুঁসে উঠল, "আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেন না, ভালোবাসেন না। তাহলে আমার ওপর অধিকার দেখাচ্ছেন কেন? আমার যা খুশি আমি করব। আপনি বলার কে, অসভ্য বেয়াদব লোক?" সৌহার্দ্য একটা তাচ্ছিল্যের হাসি হাসল, হেসে বলল, "তোর দ্বারা এর চেয়ে ভালো কীই বা আশা করা যায়? চরিত্রহীন লম্পট বাবার মেয়ে তো, রক্তে তো ওইসব থাকবে।" সৌহার্দ্যর কথাগুলো যেন হৃদির বুকের তীরের মতো বিঁধল। সে কিছুক্ষণ পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাকে যা খুশি বলছে বলুক, হৃদি সহ্য করে নিত। কিন্তু তার বাবাকে নিয়ে এই নোংরা মন্তব্য! তার বাবা, যিনি ছিলেন একজন দেবতুল্য মানুষ, তাকে এমন অপমান! হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না। কান্নায় ভেঙে পড়া কণ্ঠস্বরেই আক্রোশে সৌহার্দ্যর দিকে তেড়ে গিয়ে সে আর্তনাদ করে বলল,
চুপ করুন। সবাইকে নিজের মতো ছোট লোক ভাবেন কেন? আপনি কোন সাহসে আমার পাপাকে নিয়ে ওইসব বললেন? উনার মতো ভালো মানুষ আর একটাও হয় না। আর আপনি কি না? হৃদি আর কিছু বলতে পারল না। তার আগেই সৌহার্দ্য ঘরের দেয়ালে প্রতিধ্বনি তুলে হিংস্র চিৎকারে গর্জে উঠে বলল, আই সি, গেট আউট ফ্রম মাই রুম অ্যান্ড মাই লাইফ আউট। হৃদির বুকের ভেতরটা যেন মুহূর্তেই ভেঙে গুড়িয়ে গেল। এতদিন সৌহার্দ্যর প্রতি যে ভালোবাসা তিলে তিলে জমেছিল, তা যেন এখন তপ্ত ঘৃণায় রূপান্তরিত হচ্ছে। নিজের অস্তিত্বের প্রতি আজ তীব্র ঘৃণা হচ্ছে তার। এই মানুষটার এত অবহেলা, এত অপমান সহ্য করেও সে কেন তার পিছু পিছু ছায়ার মতো ঘুরে বেড়ায়? আজ সৌহার্দ্যের বিষাক্ত মন্তব্য তার মৃত বাবার আত্মা পর্যন্ত রক্তাক্ত হলো। হৃদি আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ালো না। তীব্র কান্নায় বুক ভাসিয়ে সৌহার্দ্যর রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে দৌড়ে পালানোর সময় হঠাৎ করেই মুখোমুখি হলো শাহিদা চৌধুরীর। শাহিদা চৌধুরী উদ্বিগ্ন হয়ে কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলেন, কিন্তু হৃদি কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজেকে সামলে নিজের রুমে ঢুকে দরজা ভিড়িয়ে দিল। শাহিদা চৌধুরী পিছু পিছু এসে দরজায় মৃদু করাঘাত করতে দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকতেই তিনি হৃদির কান্নায় ভেঙে পড়তে দেখে দ্রুত কাছে এসে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে ব্যাকুল কণ্ঠে বললেন, কি হয়েছে মা? আম্মুকে বল তো। বাবু কি আবার তোর সাথে খারাপ আচরণ করেছে? হৃদি যেন এতক্ষণ একটি আশ্রয়ের অপেক্ষায় ছিল। শাহিদা চৌধুরীকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল সে। অঝরে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আপনার ছেলে ভীষণ খারাপ। ও উনি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি তাও মেনে নিই। কিন্তু আজ আজ ও আমার পাপাকে নিয়ে কী সব জঘন্য কথা বলল। আপনি তো জানেন না আমার পাপা মানুষ হিসেবে কতটা মহান ছিলেন। কেন উনি এমন বললেন? হৃদির কথা শুনে শাহিদা চৌধুরী মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। দীর্ঘদিনের পুরনো কোনো এক স্মৃতির ধুলো যেন এসে তার চোখের সামনে ভেসে উঠল। তিনি দ্রুত নিজেকে সংযত করে নিলেন। হৃদির ভেজা চুলে আদরে হাত বুলিয়ে দিয়ে ধীরে অথচ শান্ত কণ্ঠে বললেন, শান্ত হ মা, বাবুটা এমনই। রাগের মাথায় ওর নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। ও কি বলে ফেলেছে তার কোনো মানে নেই। তুই প্লিজ ওইসব মনে রাখিস না। আমি ওকে আজ অবশ্যই বকা দেব। শাহিদা চৌধুরীর সেই শীতল ও আশ্বাসের স্পর্শে হৃদির কান্নার তোপ ধীরে ধীরে কমে এলো। কখন যে কান্নার ক্লান্তি আর সব কিছুর অবসাদে হৃদির চোখের পাতা ভারী হয়ে ঘুম নেমে এলো, সে নিজেও টেরই পেল না। হৃদিকে শান্তভাবে বালিশে শুইয়ে দিয়ে শাহিদা চৌধুরী দীর্ঘ শ্বাস ফেললেন। হৃদির কপালে শেষবারের মতো আলতো হাত বুলিয়ে তিনি উঠে দাঁড়ালেন। ছেলের রুমের উদ্দেশ্য। সৌহার্দ্যর ঘরের ভেতরটা তখন এক রংক্ষেত্র। হৃদি বেরিয়ে যাওয়ার পর রাগের মাথায় সে যা পেয়েছে তাতেই আছাড় মেরেছে। মেঝে ছুঁড়ে কাঁচের টুকরো আর ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে শাহিদা চৌধুরী স্তব্ধ হয়ে গেলেন। রুমের এই ভয়াবহ অবস্থা দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। সোফার ওপর সৌহার্দ্য স্থির হয়ে বসে আছে, দুচোখ বন্ধ। মায়ের উপস্থিতি টের পেয়েও সে চোখের পাতা খুলল না, বরং যেন এক অদৃশ্য দেয়ালে নিজেকে আড়াল করে নিল। শাহিদা চৌধুরী ছেলের পাশে গিয়ে দাঁড়িয়ে শান্ত গম্ভীর গলায় বললেন, এ বাড়ির অনেকের অনেক কিছুই আমি দেখেছি, অনেক কিছু সহ্য করে চুপ করেও থেকেছি। তোর এই অবহেলার কথা জেনেও মেয়েটাকে কষ্ট পেতে দেখেছি, তবুও মুখ খুলিনি। কিন্তু আজ তুই সব সীমা ছাড়িয়ে গেলি সৌহার্দ্য। কি করে পারলি তুই আকরাম ভাইকে? মায়ের কথা শেষ হওয়ার আগেই সৌহার্দ্যর ক্ষিপ্ত চিৎকার ঘরে প্রতিধ্বনি তুলল, একদম নাটক করবে না আমার সাথে আম্মু। তুমি জানো আমি আকরাম আঙ্কেলকে নিয়ে কিছু বলিনি। আমি শুধু ওই রক্ত, যার রক্ত সে, তার কথা বলছি। তোমার বোন। সৌহার্দ্য কথা থামিয়ে দিল। তার চোয়াল শক্ত হয়ে আসে। রাগের মাথায় নিজের ভেতরের আগ্নেয়গিরি সামলাতে হিমশিম খাচ্ছে সে। হৃদির চোখের জল আর তার আর্তনাদ মুহূর্তের জন্য তার হৃদয়ে একদলা অপরাধ বোধ তৈরি করলেও জেদ তাকে শান্ত হতে দিচ্ছে না। শাহিদা চৌধুরী একটা করুণ তাচ্ছিল্যের হাসি হাসলেন। এটা কি কারণ? এই কি তোর সমস্ত তিক্ততা আর অবহেলার উৎসব? একজনের দোষের বোঝা
তুই কেন হৃদির ওপর চাপাচ্ছিস সৌহার্দ্য? সৌহার্দ্য চোখ না খুলেই খুব ধীর কিন্তু তীক্ষ্ণ গলায় উত্তর দিল, নো আই ডোন্ট জাস্ট ওয়ান পারসন বিকজ অফ অ্যানাদার পারসনস ফলস। শাহিদা চৌধুরী আর চোখে তাকিয়ে বলল, তাহলে ওর সাথে এমন আচরণের কারণ কি? ঘর জুড়ে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে এলো। সৌহার্দ্যের ঠোঁট যেন সিলগালা করা, কোনো শব্দই বেরিয়ে আসছে না তার মুখ থেকে। শাহিদা চৌধুরী বুঝলেন, এই ছেলে যখন জেদের বশে মুখ বন্ধ করে তখন পৃথিবীর কোনো শক্তিই তাকে দিয়ে কথা বলাতে পারে না। তিনি দীর্ঘ শ্বাস ফেলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। মা চলে যাওয়ার পর সৌহার্দ্য দীর্ঘ একটা শ্বাস ফেলে আবার দুচোখ বুজে বিড়বিড় করে বলল, আই ডোন্ট ট্রাস্ট হার, বাট উইল অলওয়েজ শো ইটস টু নেচার। দুপুর গড়িয়ে বিকেল। হৃদির ঘুম ভাঙল একরাশ শূন্যতা নিয়ে। দীর্ঘ সময় কান্নায় ফুলে ওঠা চোখ দুটো কোনো মতে মেলে ধরল সে। পেটে কিছুই পড়েনি, খিদেও মরে গেছে অনেক আগেই। ক্লান্ত শরীরটাকে টেনে আলমারি থেকে একটা পোশাক বের করে শাড়িটা বদলে নিল সে। ধীরে পায়ে এগিয়ে গেল শাহিদা চৌধুরীর ঘরের দিকে। দরজার কাছে গিয়ে দেখল শাহিদা চৌধুরী ফোনে ব্যস্ত। মৃদু স্বরে, কিছুটা ইতস্ত পায়ে হৃদি ডাকল, আসতে পারি আম্মু? হৃদির গলার স্বর শুনে শাহিদা চৌধুরী ফোনটা রেখে দ্রুত এগিয়ে এলেন। হৃদির ফোলা চোখ আর মলিন মুখের দিকে তাকিয়ে তার বুকটা হু হু করে উঠল। মেয়ের মুখটা নিজের দুহাতের আঁচলায় নিয়ে আদুরে কিন্তু ব্যথিত স্বরে বললেন, কি অবস্থা করেছিস নিজের, আয় কিছু খেয়ে নে। হৃদি ম্লান হাসল। শাহিদা চৌধুরীকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলল, না আম্মু, একদম খিদে নেই, আমি এখন চলে যাচ্ছি, প্লিজ আমাকে যেতে দাও। শাহিদা চৌধুরী দীর্ঘ শ্বাস ফেললেন। কিসের জন্য আটকে রাখবে মেয়েটাকে? অনেক চেষ্টা করলো, লাভ কি হলো? উনি চোখের পানি মুছে বললেন, ঠিক আছে, আর আটকাবো না তোকে, চলে যা। এমন মানুষের জীবনে থাকার কোনো মানে হয় না যে তোর প্রাপ্য সম্মানটুকুই দিতে জানে না। হৃদি কোনো কথা বলল না। শাহিদা চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো বাড়ি থেকে। হৃদি চলে যেতেই শাহিদা চৌধুরী দ্রুত হাতে ফোনটা তুলে নিলেন। রিং হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ওপাশ থেকে ভেসে এলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর, বলো ফুপুমণি। শাহিদা চৌধুরীর ঠোঁটে এক চিলতে বিষণ্ণ হাসি ফুটে উঠল। তিনি বললেন, কোথায় আছো এখন আমার এমপি আব্বা? ওপাশের মানুষটির চওড়া হাসি হেসে উত্তর দিল, আই অ্যাম অন মাই ওয়ে ফুপুমণি। শাহিদা চৌধুরীর মুখটা মুহূর্তেই মলিন হয়ে এলো। বিষণ্ণ গলায় বললেন, আমার মেয়েটা চলে গেল, রাখতে পারলাম না ওকে। আমি ওর দায়িত্বটা তোকে দিতে চাই। তোর দাদার মতো মুখ ফিরিয়ে নিস না বাপ আমার। ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। সেই দীর্ঘ নীরবতা দেখে শাহিদা চৌধুরী অস্থির হয়ে উঠলেন। কি হলো, কিছু বলছিস না যে? ওপাশের লোকটি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে শুধু বলল, ডোন্ট প্যানিক, আমি দেখছি, বলেই লাইনটা কেটে দিল। এদিকে শহরের ভিড়ে নিজের অস্তিত্ব ভুলে দিকশূন্য হয়ে হাঁটছে হৃদি। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছুরই হুঁশ নেই তার। হঠাৎ এক জোরালো ধাক্কা, একটা চকচকে মার্সিডিজ গাড়ি এসে থামলো সামনে। গাড়ির গতি কম থাকায় হৃদি খুব একটা আঘাত পায়নি, কিন্তু ধুক করে বুকের ভেতরটা কেঁপে উঠল তার। ঝেড়ে উঠে দাঁড়াতেই গাড়ি থেকে নেমে এলো এক দীর্ঘদেহী সুদর্শন যুবক। পরনে সাদা পাঞ্জাবি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, সব মিলিয়ে যেন কোনো রাজপুত্রের অবয়ব। হৃদি চোখ তুলে তাকাতেই লোকটা গম্ভীর অথচ সম্মোহনী কণ্ঠে বলে উঠল, টপকানোর জন্য কোথাও পাওনি? নাকি সরাসরি এমপি ফারিস খন্দকারের গাড়ির সামনেই আছাড় খেতে হলো মেয়ে? চলবে। কেমন লাগলো পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।